হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু পিআরসি ফাউন্ডেশন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যারিস্টটলস পোয়েটিক্স। অ্যারিস্টটলস পোয়েটিক্স এই সাবজেক্টটা বা এই বিষয়টা ন্যাশনাল ইউনিভার্সিটির থার্ড ইয়ারের ইন্ট্রোডাকশন টু লিটারারি ক্রিটিসিজম এটার মধ্যে আছে। ঠিক আছে, তো অ্যারিস্টটলস পোয়েটিক্স এটার আমরা চ্যাপ্টার ওয়াইজ ডিসকাস করব এবং এটা খুব একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা যদি তোমরা মনোযোগের সাথে না পড়ো তাহলে তুমি অনেক কিছু থেকে বঞ্চিত হবে। অর্থাৎ তুমি এর ডেফিনেশন থেকে বুঝতে পারবে যে আসলে তুমি কি কি থেকে বঞ্চিত হবে। অ্যাকচুয়ালি অ্যারিস্টটল যেটা লিখেছিল সেটা হচ্ছে থিওরি অফ ইমিটেশন অর মিমিসিস। থিওরি অফ ইমিটেশন অর মিমিসিস এ নামে একটা বই লিখেছে, আর সেটারই অন্তর্ভুক্ত এটা হচ্ছে অ্যারিস্টটলস পোয়েটিক্স। তো থিওরি অফ ইমিটেশন অর মিমিসিস বলতে আমরা কি বুঝি? থিওরি অফ ইমিটেশন অর মিমিসিস এটা বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে যে অনুকরণের তত্ত্ব। অনুকরণের তত্ত্ব অর্থাৎ পৃথিবীতে মিমিসিস শব্দের অর্থ হচ্ছে ইমিটেশন। ওকে, তো পৃথিবীতে যা কিছুই হয়েছে সব কিছু অনুকরণের উপরে ভিত্তি করেই হয়েছে। পোয়েটিক্সকে আমরা যদি ডিফাইন করি বা সংজ্ঞায়িত করি তাহলে এক কথায় প্রকাশ করতে গেলে যেটা আসবে সেটা হচ্ছে যে কবিতা লেখার নিয়ম কানুন যেখানে অ্যারিস্টটল আলোচনা করেছেন এটাই হচ্ছে অ্যারিস্টটলস পোয়েটিক্স। অর্থাৎ পোয়েটিক্স মিনস দ্য রুলস অ্যান্ড রেগুলেশন অফ রাইটিং পোয়েট্রি। ওয়ান্স এগেন, পোয়েটিক্স মিনস দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস অফ রাইটিং পোয়েট্রি। অর্থাৎ কবিতা লেখার জন্য কি কি ধরনের নিয়মকানুন রয়েছে বা কি কি ধরনের বিষয় রয়েছে সেই বিষয়গুলো পোয়েটিক্সের মধ্যে অ্যারিস্টটল ইনক্লুড করেছেন এবং এটা চমৎকারভাবে উপস্থাপন করেছেন, বিকজ এটা একটা ক্লাসিক্যাল রাইটিং। অর্থাৎ ক্লাসিক্যাল রাইটিং বলতে তোমরা বুঝো এটা একটা ক্লাসিক্যাল রাইটিং। তো আমরা চ্যাপ্টার ওয়াইজ এটা ডিসকাস করবো যেন তোমাদের কনসেপশনটা খুব ভালো থাকে। তো তোমাদের এখানে মোট 16 মানে 16টা চ্যাপ্টার রয়েছে, 1 থেকে 14 নম্বর চ্যাপ্টার পর্যন্ত এবং 24 অ্যান্ড 26 চ্যাপ্টার্স। ওকে, এই মোট 16টা চ্যাপ্টার আছে। এই 16টা চ্যাপ্টার আমরা 16টা লেকচারে বিভক্ত করে আলোচনা করব। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার। তো ফার্স্ট চ্যাপ্টারটা কি? ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে দ্য মিডিয়া অফ পোয়েটিক ইমিটেশন। দ্য মিডিয়া অফ পোয়েটিক ইমিটেশন। তো মিডিয়া বলতে আমরা জানি হচ্ছে মাধ্যম, আর পোয়েটিক ইমিটেশন মানে হচ্ছে কবিতার অনুকরণের মাধ্যম আসলে কোনগুলো। তো অ্যারিস্টটল এই চ্যাপ্টারটা যেভাবে শুরু করেছেন সেটা হচ্ছে যে কিছু আর্টিস্ট আছে যারা হচ্ছে শেপস অ্যান্ড কালার্স এটার মাধ্যমে ইমিটেশন করে থাকে। শেপস অ্যান্ড কালার্স, শেপ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ধরন বা গঠন, আর কালার বলতে যেটা বুঝি সেটা হচ্ছে রং। অর্থাৎ অ্যারিস্টটল বলছে যে কিছু আর্টিস্ট কি দ্বারা অনুকরণ করে থাকে? শেপস বা কালার্সের মাধ্যমে অনুকরণ করে থাকে। আর অ্যারিস্টটল বলছে যে পোয়েটিক ইমিটেশনের বেসিক্যালি মাধ্যম হচ্ছে তিনটা: রিদম, মিউজিক অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। ওকে, এটা মনে রাখো, পোয়েটিক ইমিটেশনের মাধ্যম কয়টা? তিনটা: রিদম, মিউজিক, ল্যাঙ্গুয়েজ। এই তিনটা হচ্ছে পোয়েটিক ইমিটেশনের মাধ্যম। তো অ্যারিস্টটল বলছে যে এই তিনটাকে কম্বাইন্ডলি ইমিটেট করা যায়, অর্থাৎ একসাথে ব্যবহার করা যায়, আবার এই তিনটাকে সেপারেটলিও ব্যবহার করা যায়। এর জন্য তিনি দৃষ্টান্ত দিয়েছেন যে যারা হচ্ছে ফ্লুট, লায়ার, পাইপস এগুলোর মাধ্যমে যারা ইমিটেট করে থাকে তারা শুধুমাত্র রিদম অ্যান্ড মিউজিকটাকে ইমিটেশন করে থাকে। এবং যারা ড্যান্সার আছে মানে নেচে থাকে বা যারা ড্যান্সার এরা কি করে? এরা শুধু রিদমটাকে ইমিটেট করে থাকে এবং এই রিদম এর মাধ্যমে, ইমিটেশনের মাধ্যমে এরা মানুষের ফিলিংস, অ্যাকশনস, ক্যারেক্টার্স এগুলোকে উপস্থাপন করে থাকে। সো নাম্বার 1 যে বিষয়টা আসতেছে যে পোয়েটিক ইমিটেশন এর মিডিয়া হচ্ছে তিনটা: রিদম, মিউজিক, ল্যাঙ্গুয়েজ। তো যারা বংশীবাদক বা বাঁশির মাধ্যমে কোনো কিছু ইমিটেট করা হয় এরা রিদম এবং মিউজিকটা শুধু ব্যবহার করে থাকে। যারা ড্যান্সার রয়েছে তারা শুধু রিদমটাকে ব্যবহার করে থাকে। ঠিক আছে, কিন্তু অ্যারিস্টটল এই তিনটার ক্ষেত্র যদি আসা যায় তাহলে অ্যারিস্টটল যে বিষয়টার উপরে ফোকাস করেছেন যে পোয়েটিক ইমিটেশনের জন্য যে এই তিনটা আসলে বেসিক্যালি সেপারেটভাবে ইমিটেট করা হয়ে থাকে। ট্র্যাজেডির ক্ষেত্রে বা তুমি কমেডির ক্ষেত্রে যে ক্ষেত্রেই বলো, যেমন তুমি যদি ট্র্যাজেডির ক্ষেত্রে বলো তাহলে যেটা আসবে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ এর ব্যবহারটা প্রথম, কারণ ট্র্যাজেডিতে কি আছে? ডায়ালগ আছে। কি আছে?
ডায়ালগ আছে। এরপরে তুমি ট্র্যাজেডির যখন সং-এ চলে আসবে তখন সেখানে কি পাবে, রিদম অ্যান্ড মিউজিক পাবে, ঠিক আছে। তাহলে অ্যারিস্টটল বলছে যে এগুলোকে কম্বাইন্ডলি ব্যবহার করা যায়, আবার এগুলোকে কি করা যায়, সেপারেটলি করা যায়। তো যখন ডায়ালগ বলা হচ্ছে তখন শুধু ল্যাঙ্গুয়েজটা আলাদা সেপারেট ভাবে ব্যবহার করা হচ্ছে, আর যখন মিউজিকের ক্ষেত্রে সং এর ক্ষেত্রে যখন আসতেছে তখন সেখানে ল্যাঙ্গুয়েজ আছে, মিউজিক আছে এবং রিদম আছে। এই পোয়েটিক ইমিটেশনের জন্য অ্যারিস্টটল একটা ডিফারেন্সও করেছেন। ডিফারেন্স যেটা সেটা হচ্ছে প্রোজ অ্যান্ড ভার্সের মধ্যে ডিফারেন্স করেছে। প্রোজ অ্যান্ড ভার্সের মধ্যে যে ডিফারেন্সটা অ্যারিস্টটল দেখিয়েছেন সেই ডিফারেন্সটা হচ্ছে মিটারের ব্যবহার। কিসের ব্যবহার? মিটারের ব্যবহারটা তিনি এখানে দেখিয়েছেন যে প্রোজ রাইটার যারা তারা মিটারটাকে ব্যবহার করে না, আর যারা হচ্ছে ভার্স রাইটার তারা মিটারটাকে ব্যবহার করে। এই জন্য অ্যারিস্টটল সক্রেটিসের যে ডায়ালগগুলো রয়েছে সেই ডায়ালগগুলোকে প্রোজ ভার্সনের মধ্যে ফেলছে। এবং সায়েন্টিফিক যে জার্নালসগুলো আছে বা লেখাগুলো আছে বা তত্ত্বগুলো, থিওরিগুলো আছে সেগুলো বেসিক্যালি প্রোজ ভার্সনের মধ্যে পড়ে, ঠিক আছে। তো এরপরে অ্যারিস্টটল তার মতামত দিচ্ছে যে হোমার হচ্ছে ভার্স রাইটার। কি জন্য ভার্স রাইটার? কারণ তার কবিতায় তিনি যে ইপিক লিখেছেন সেই ইপিক কবিতা বা এলিজিয়েক যে কবিতাগুলো যারা লিখেছে তারা হচ্ছে ভার্স রাইটার, তারা কবিতার লেখক। কারণ হচ্ছে কবিতা লিখতে গিয়ে তারা মিটারের ব্যবহার করেছেন, ঠিক আছে। এবং এই যে মিটারের যে ব্যবহারটা সেটার জন্য এই এলিজি রাইটাররা যেমন এলিজিয়েক কাপলেটের ব্যবহারটা করেছে। এলিজিয়েক কাপলেট বলতে আসলে আমরা কি বুঝি? মূলত কাপলেট তো তিন ধরনের, কাপলেট, হিরোইক কাপলেট, এলিজিয়েক কাপলেট। কাপলেট শব্দের অর্থ হচ্ছে টু লাইন অফ ভার্স রাইমিং টুগেদার। যেমন শেক্সপিয়ারের সনেটগুলো শেষে কি শেষটেকের মধ্যে একটা কাপলেট থাকে যেটা জি জি রাইম স্কিমের মাধ্যমে শেষ হয়। এবার তুমি যদি চলে আসো হচ্ছে হিরোইক কাপলেট। হিরোইক কাপলেটের কন্ডিশন হচ্ছে আয়াম্বিক পেন্টামিটার থাকবে। এবার এলিজিয়েক কাপলেট হচ্ছে ডেকটেলিক হেক্সামিটার। ডেকটেলিক হেক্সামিটার বিশিষ্ট যে দুই লাইন বিশিষ্ট ভার্স, এটাই হচ্ছে এলিজিয়েক কাপলেট। ডেকটেলটা কি? ডেকটেলটা হচ্ছে আয়াম্বিকের বিপরীত। আয়ামটা কি? আয়াম হচ্ছে an unaccented syllable is followed by an accented syllable, আর ডিটেলটা কি? accented syllable followed by an unaccented syllable। তাহলে এই চ্যাপ্টারে মূলত অ্যারিস্টটল যেটা করেছেন সেটা হচ্ছে মিডিয়া অফ পোয়েটিক ইমিটেশন এর যে তিনটা বিষয়, এই তিনটাকে তিনি মানে রিকমেন্ড করেছে। তিনি এই তিনটাকে তুলে ধরেছে যে কবিতা লেখার জন্য তিনটা মিডিয়ার প্রয়োজন আছে, তিনটা মিডিয়ামের প্রয়োজন আছে। আর সেই তিনটা মিডিয়াম হচ্ছে রিদম, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মিউজিক, আর ল্যাঙ্গুয়েজ, রিদম, মিউজিক। এই তিনটা ছাড়া কখনোই সাহিত্যকর্ম রচিত হবে না। তো অ্যারিস্টটল তার লাইফ ডিউরেশনটা তোমাদের অবশ্যই জানা দরকার। সেটা হচ্ছে 384 বিসি থেকে 322 বিসি, অর্থাৎ 384 খ্রিস্টপূর্বাব্দ থেকে যেটা সেটা হচ্ছে 322 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এবং লাইফ ডিউরেশনগুলো মনে রাখবে, কারণ এগুলো পরীক্ষার খাতায় অ্যান্সার লেখার সময় তুলতে পারলে এটা অনেক ভালো একটা কাজ দিয়ে থাকে, ঠিক আছে। তাহলে ফার্স্ট চ্যাপ্টার তোমরা বুঝতে পারলে যে অ্যারিস্টটল কি বলছে, যে মিডিয়া অফ পোয়েটিক ইমিটেশনটা কি কি। মিডিয়া অফ পোয়েটিক ইমিটেশন তাহলে কয়টা? তিনটা, রিদম, মিউজিক আর হচ্ছে ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ তোমাকে যদি এবার বলা হয় ডিসকাস দ্য মিডিয়া অফ পোয়েটিক ইমিটেশন, কোনো শর্ট কোশ্চেনে যদি আসে তাহলে তুমি এটা সুন্দরভাবে এই চ্যাপ্টারটা যেভাবে আলোচনা করা হলো এভাবে লিখে দিবে, তাহলে চমৎকারভাবে হয়ে যাবে। ইভেন যদি ব্রড কোশ্চেন্সও আসে তাও তুমি এই চ্যাপ্টারটাকে বিস্তারিত করে আলোচনা করে দিবে, তাহলে হয়ে গেল। তো আশা করছি চ্যাপ্টারটা আসলে খুব সহজ হবে তোমাদের কাছে। নিয়মিত লেকচারগুলো দেখবে, এনজয় করবে এবং লাইক, শেয়ার এবং কমেন্ট দিবে, যাতে করে তোমার কি কি প্রবলেম হচ্ছে এগুলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর কমেন্ট সেকশনে জানালে আমরা সেই বিষয়গুলো তোমার সামনে উপস্থাপন করবো এবং সেগুলোকে সলভ করবো, রাইট। এবং সার্বিকভাবে তোমরা পিআরসির সঙ্গে থাকবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকলে অনেক ধন্যবাদ। আর যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই এখন সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখবে এবং নিজের শরীর স্বাস্থ্যের উপরে খুব যত্নশীল হবে আর অবশ্যই ধার্মিক হওয়ার জন্য চেষ্টা করবে। আল্লাহ হাফেজ।